গলা বসে গেছে। আই হোপ আমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাটবাগানে। আর কি মেরো না, ঠিক আছে? আমার শরীর খারাপ প্রচন্ড পরিমাণে, বিভৎস খারাপ, ঠিক আছে? বিগত কতদিন ধরে তো ভীষণ খারাপ, আর আজকে বিশেষ করে খারাপ। হাসছে কে রে ভাই? হাসিস না, ওই শরীরটা বড্ড খারাপ, প্রচন্ড খারাপ। এবার অনেকে বলবে শরীর খারাপ তাও কেন লাইভ আসলে। আমার এক একটা দিনের আমার লাইফে যদি কোনো ভালো জিনিস হয়, সেটা আমি কোনো না কোনো কিছুর মাধ্যমে আমি মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেটা আমি মেমোরি করে রাখি। আর খারাপ কিছু হলেও মেমোরি করে রাখি। আমি 4-5 বছর আগের কথা যদি মনে না রাখতে পারি কখনো, তো সেটা যদি মেমোরিজে ঘুরে আসে, তো আমি সেটা দেখলে বুঝতে পারবো যে এই দিনকে আমার এই শুভ কাজটা হয়েছিল বা এই দিনকে আমার এই খারাপ কাজটা হয়েছিল। এক্স্যাক্টলি তাই। কিন্তু লাইভে আসার কারণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া বিগত 10-15 দিন ধরে একবার অফ করছে, একবার অন করছে, একবার লক করছি প্রোফাইল। বিপত্তারিণীর উপোস করলি বাবা? কি রে মেয়ে, আজ বিপত্তারিণীর উপোস করলি বাবা? না করিনি, কারণ হচ্ছে আমাদের কালশোষ চলছে, তো যার কারণে আমাদের পুজো পার্বণ কিছু করা যাবে না। তুমি তুমি এঙ্গেজে আছো? কি বড় প্রশ্ন। তো কিছুদিন ধরে না আমি একবার অফ করছি, অন করছি, সোশ্যাল মিডিয়াটা পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে। এখন দেখলাম যে পুরো সোশ্যাল মিডিয়ার রিচ, মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট পুরো রিচ পড়ে গেছে। কন্টিনিউ আমাকে ইমেল থেকে নোটিফিকেশন দিচ্ছে। এবার রিলস পোস্ট করলেও এখন সেরকম ভিউজ আসছে না। আর স্টোরি তো 100, 150, 200, খুব বেশি হলে 10, 15 হাজার, 20 হাজার ভিউজ আসতো, সেখানে খুব বেশি তখন 700, 800, 1000, 2000 এরকম ভিউজ আসছে। তো সেই কারণে আর কি। তো হট করে আসলাম, আর তারপরে আমার ভীষণ একটা হেরিটেজেন্ট ফিল, অকওয়ার্ড ফিল লাগছিল, যার জন্য আমি লাইভে আসলাম একটু জাস্ট বকবক করার জন্য। সত্যি কথা বলতে কি, আমার এক্সাম চলছে কলেজের, তো এতটা দূর এই গরমের মধ্যে, সত্যি কথা বলতে আমি গরম সহ্য করতে পারি না। আমার রোদ, বেশি ধুলো, বালি, ঘামে, এগুলোতে প্রচন্ড ইরিটেড ফিল হয়। মানে আমার স্কিন, হেয়ার, পুরো শরীর, সামান্য একটু ধুলো আমার নাকে ঢুকলে আমার দমটা আটকে যায়, এমনটা বিষয়। আর কিছু মাস ধরে, 6-7 মাস ধরেই আমি প্রচন্ড পরিমাণে আর কি এনার্জি লুজ, ভীষণ পরিমাণে আমি টায়ার্ড। আর তার মধ্যে থেকে এই হট করে এক্সাম পড়েছে, তো সেই জন্য আমার যাতায়াত করতে খুব কষ্ট হয়। বাড়ি আসলে শরীর আর চলে না। এবার সেই সকালবেলা এখান থেকে বাড়ির থেকে বেরিয়ে যায় প্রায় 8টা নাগাদ, না খেয়ে, আর সারাদিন না খেয়ে বাড়ি এসে, কালকেও সারাদিন কিছু খাওয়া হয়নি, রাত্রিবেলা হয়তো সামথিং কিছু খেয়েছিলাম, আর আজকেও সারাদিন কিছু খাওয়া হয়নি। ওই টুকটাক বিস্কুট ছাড়া হয়তো আর জল ছাড়া কিছু খাওয়া হয়নি। জলটাও পুরোপুরি হাইড্রেশন মতন খাওয়া হয় না, ডিহাইড্রেট হয়ে গেছে বডি। এবার কন্টিনিউ 4-5 দিন না খেয়ে থেকে থেকে না, একটু টেনশন করলেই আমার এখন এমন হয়েছে, একটু টেনশন এখন এমন হয়ে গেছে যে একটু টেনশন করলেই আমার, মানে আগে এই জিনিসটা ছিল না, এখন দেখি বেশি হয়। একটু সামান্য 19-এর থেকে বেশি টেনশন করলে বা কোনো কিছু নিয়ে ভাবলে বা খুব আঘাত লাগলে না, আমার অটোমেটিক দম আটকে আসে, কেমন একটা জানি সেই কেমন একটা ফিল হয়, ঠিক আছে? সেটা আমি প্রকাশ করতে পারি না, মানে প্রচন্ড পরিমাণে খারাপ লাগে আর কি শরীর। পারলে পিণ্ড দিয়েছো গাতে ভালো হবে। কোন কলেজ তোমার? গোবরডাঙ্গা কলেজ। তো একটু টেনশন করলে, একটুখানি বেশি কষ্ট হলে বা কোনো কিছু হলেই আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়, আর ভীষণ মানে একটা বমি টাইপের পাই আর কি, উল্টি আসে। আর জানি না, হট করেই 3-4 দিন ধরে প্রচন্ড পরিমাণে সারাদিন না খাওয়া চলছে। কালকেও কিছু খাইনি, আজকেও কিছু খাইনি। আর বিস্কুট আর সামান্য হয়তো কিছু একটা বানিয়েছিল, ওই রুটির মধ্যে টিক্কা সামথিং কিছু, পরোটা টিক্কা, ওই একটা খেয়ে, একটুখানি খেয়ে, মানে শরীর প্রচন্ড খারাপ। কন্টিনিউয়াসলি আজ 3-4 দিনের ওপর হয়ে গেলে উল্টি হচ্ছে, কন্টিনিউ উল্টি হচ্ছে, শরীরটা প্রচন্ড খারাপ। তুমি এত বুড়ো বুড়ো ভাব, এখনো কোন ক্লাস?
ক্লাস নয়, আমি কলেজে কিসের এক্সাম क्या एग्जाम है কলেজের সেমিস্টার। কেন, কেমন আছো তুমি? কাজু কেন? খাচ্ছি না। नशीली आंखें में दर्द क्यों है? সুপ্রিয়া, এখানে হয়তো 10-15 জন মেসেজ করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি 5-6 জনের, বাকি কারোর মেসেজ এখন আমাকে দেখায় না। আমি যখন লাইভটা এন্ড করে দেবো না, তারপরে গিয়ে দেখাবে যে আমাকে এরা কমেন্ট করেছিল। নিবিড় বিশ্বাস, কেমন আছো গো? ভালো আছি। এটা আমার হয় যাদের ঠান্ডার ধাত থাকলে হয়। আচ্ছা আচ্ছা, হবে হয়তো। হ্যাঁ, আবার সাইনাপসের প্রবলেম আছে, কারণ ওই একটু ঠান্ডা বা একটু ঘেমে গিয়ে মাথা ঘেমে গেলে বা বডি ঘেমে গেলে বা শীতকালের কুয়াশা লাগলে না মাথার মধ্যে যন্ত্রণা করে। এটা থাকতে থাকতে হ্যাবিট হয়ে গেছে। মাইগ্রেন প্রপারলি নয়, কিন্তু ওই সাইনাপসের একটু প্রবলেম আছে। এবার অতিরিক্ত যখন আমি কোনো কিছু একভাবে ভাবি, বা কোনো কিছু যদি বড় ধরনের আঘাত বা কোনো কিছু যদি আমাকে আমি হার্ট হই, তো সেই ক্ষেত্রে না মানে এরকম শ্বাস নিলে ছাড়তে পারি না। এটা রিসেন্ট, মানে এই আগের মাস থেকে জুন জুলাই থেকে এটা স্টার্ট হয়েছে। মানে একদিন ন্যাচারালি অনেক পরিমাণে টেনশন নিয়ে ফেলেছি। আমি ভালো ডক্টর দেখাও, মানে আমি ডক্টরের কাছে কি বলবো, এটা ছিল না ন্যাচারালি জুন কি জুলাই মাসের জুলাই মাসে হট করে আমি প্রচন্ড পরিমাণে স্ট্রেস নিয়ে ফেলেছিলাম। আমি বড় ধরনের এখানে একটা আঘাত পেয়েছিলাম এই পিঠের এখান থেকে, মানে সিদ্ধারা বা মেরুদণ্ডের পিছে ঘাড়ের এখানে আমি একটা বড় জোরে ধাক্কা খেয়েছিলাম। তারপরে মানে অতিরিক্ত ব্রেনে চাপ পড়েছিল, পড়ার পরে না ওই তখনই আমার একটুখানি দমঠম আটকে গিয়ে কেমন একটা হয়েছিল। সেই তখনই মাথা ধরে আর কি মানে সবকিছু আটকে গেছিল একটা বিষয়। এই তারপর থেকে দেখি সামান্য কেউ কিছু একটা জোরে কথা বললেই, বাজে কথা বললেই, বা আঘাত লাগলেই, বা মানে একটু বেশি টেনশন করলে না দম আটকে আসে, সারা ঘাড় দিয়ে পিঠ দিয়ে যন্ত্রণা হয়, আর বমি আসে প্রচন্ড পরিমাণে, জানি না কেন। আর 4-5 দিন ধরে তাই হচ্ছে, যেহেতু খাওয়া দাওয়া করছি না, এক্সাম চলছে সেই জন্য। কেমনে খেলে দ্রুত কমেন্টে জানাও। তুমি কি কামিয়েছেন খেয়েছো? সেম জিনিস আমার হয়, সিদ্ধার্থ ব্যানার্জি। হ্যাঁ, হতে পারে হয়তো। আমার না এটা ওভার রিয়াকশনের জন্য হয়েছে, মানে ন্যাচারালি আমি কথা এরকম দার্জিলিং চলে এসো। আচ্ছা, একদিন হুট করেই আমি অতিরিক্ত টেনশন পড়েছে মাথার ধারে, অতিরিক্ত আমার মাথায় ব্রেনে বেশি চাপ পড়েছে। ওই তখনই চাপের মধ্যেই ফট করে আমার পিঠে আর ঘাড়ের একটা জায়গায় ধাক্কা খেয়েছিলাম। খাওয়ার পরে আমার দমঠম আটকে গেছিল, সিদ্ধারার মধ্যে মানে সে শক্ত হয়ে গেছিল, আমি আর মানে তাকাতে পারছিলাম না। ওইটা হওয়ার পর থেকেই, এই আগের মাস জুনের থেকে বা জুলাইয়ের থেকে এই জিনিসটা হওয়ার পর থেকেই দেখি আমি একটু কথা বলতে গেলেই এরকম করে শাস্তি দিতে পারি না। এই কেন বেশি শরীর খারাপ ভাই, আজ কেন বেশি শরীর খারাপ ভাই আমি জানি। কেন রে? আজকে আমাদের এক্সাম হলে এমন একটা ম্যাম বসেছিল, উনি ওনার জায়গায় ঠিক আছে, তাই বলে বাবা মানে একদম লাইফের সব থেকে সেরা একটা ম্যাম বসেছিল বল। মানে কেউ যদি আর চোখে এরকম করে কারোর খাতার দিকে তাকাচ্ছিল, ম্যাম খাতা নিয়ে আসে। আমরা সেকেন্ডারি বোর্ডেও বা হাই সেকেন্ডারি বোর্ডেও আমরা কখনো এক্সাম দিতে, কেউ যদি টুকলিও না মানে করেও ধরা পড়ে, মাইক্রো নিয়ে তারপরেও খাতা নেয় না। আর আমাদের আজকে একটা ম্যাম বসেছে, সামান্য এরকম করে একটা মেয়ের খাতায় দেখছে, ফট করে খাতা নিয়েছে। হ্যাঁ, খাতা নিয়ে আটকে রেখেছে, আর দিলই না খাতাটা। একটা লোকের অনৈতিক কথাগুলো মাইন্ডে নেবেন না। হ্যাঁ, অনৈতিক কথাগুলো মাইন্ডে না নেওয়াই উচিত, কিন্তু প্রেশার পড়ে যায়। ঠিক আছে, কতক্ষণ নেবেন না, কতক্ষণ ধৈর্য, মেয়েদের প্রচুর ধৈর্য, কতক্ষণ ধৈর্য। আপনি একটা মানুষ আমাকে 1 বছরের মধ্যে 8 মাস ধরে চর মারতেই রয়েছেন, মারতে না একটা দিন না ওই জিনিসগুলো আমি শিখে যাব। কাশ্মীরে চলে যাবো, ভালো হয়ে যাবে। চ্যাটার্জি আজকে ধরুন আপনি আমাকে বাজে কথা বলতেই রয়েছেন, আমি নম্রভদ্র একটা মেয়ে, কন্টিনিউ আপনি আমার সামনে একটা জিনিস করেই যাচ্ছেন। আমি জানি যদি নিজে ভালো থাকা যায় তো দুনিয়ার কেউ আপনাকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু যদি আমরা দুই বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, যদি একজন খারাপ কাজ করে, একজন যদি ভালো থাকে, থাকতে 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন, 20 দিন, 25 দিন,
1-1.5 বছর পর গিয়ে না তখন সেও তাকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে। দেখবেন এক ঝুড়ির মধ্যে যখন 10টা আপেল থাকবে, 5টা আপেল আপনি যত দামিই নেন না কেন, কাশ্মীরের থেকে যদি ডাইরেক্ট গাছের থেকে কেটে নিয়েও আপনি মানে ছিঁড়ে নিয়েও এর মধ্যে রাখেন, আর একটা যদি কমা এখানকার জাস্ট নর্মালি গাছ লাগানো একটা ছোট্ট আপেলও যদি এনে রাখেন না, যেই আমটাও যদি দামি আপেলটাও পচে যায় না, তো ওর গড়া দিয়ে আর বাকি আপেলগুলোও পচে যাবে, এরকমটা বিষয়। হ্যাঁ যাবো না, খাবো না, খেলাম তো, খাবো না আর। তো ওরকম একটা বিষয়, মানে আপনি গালি দেন না, আপনি ভদ্র, আপনি সভ্য, আপনি মাইন্ডে চাপ নেন না, আপনি ভালোভাবে কথা বলছেন। এই যে কথাটা দেখছেন, এইটা আমার কথা ভালো ধরুন। ধরুন আপনি আমার সামনে হ্যাঁ কি হচ্ছে কি না, আপনি বিশাল একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলছেন, বাজে কথা বলছেন, কথায় কথায় খিস্তি দিচ্ছেন, বাজে ব্যবহার করছেন, গায়ে হাত তুলছেন না, ওটা আমি 1 মাস 2 মাস 10 মাস 5 মাস থাকতে থাকতে, এটাই আমার আসল রূপ। আপনি দেবেন আঘাত দিতে 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 যখন 1টা বছর হয়ে যাবে না, আমি ওগুলো তো অভ্যস্ত হয়ে যাবো, হ্যাবিট হয়ে যাব, তখন কি ওটা আমার মধ্যে চলে আসবে। ধরুন আমার বাড়ির আমি ডাল ভাত খেয়ে অভ্যস্ত, ঠিক আছে, আমি ধরুন আমার বাড়িতে আমি ডাল ভাত খেয়ে অভ্যস্ত, আমি আপনার বাড়ি গেলাম লজ্জার খাতিরে, আপনি বিরিয়ানি খাচ্ছেন, আমি লজ্জার খাতিরে, আমি আমার মধ্যবিত্ত বা আমার গরিবানা দিক থেকে আমি ডাল ভাতই সন্তুষ্ট। আপনি যখন আমার সামনে 1 দিন 2 দিন 10 দিন 5 দিন 1 বছর কন্টিনিউ বিরিয়ানিটা খাবেন না, তখন আমার একটা দিনের জন্য হলেও মনে হবে যে বিরিয়ানি খাই। আর যখন আমি আপনার মতন বিরিয়ানি খাওয়ার টেস্টটা পেয়ে যাব, তখন গিয়ে আপনি আমাকে যতই ডাল ভাত দেন না কেন, যত যাই করুক না কেন, আপনি যদি আমার মতন মানে আমাকে পরিবর্তন করতে হবে, যদি আপনিও যদি বিরিয়ানি ছেড়ে যদি ডাল ভাতে চলে আসেন না, তখন গিয়ে আমি ওই তখন বিরিয়ানিতে পড়ে থাকবো। যখন আমি কন্টিনিউ আবার বিরিয়ানি খাবো, যখন মনে হবে যে না মানুষটা 1টা বছর ধরে দেখছি, মানুষটা তো আমার জন্য 1টা বছর ধরে কষ্ট করে ডাল ভাতই খাচ্ছে, তখন হয়তো নিজেকে পরিবর্তন করে আবার দুজনে মিলে ডাল ভাত খাবো, এরকমটা বিষয়। যেমন দেবেন তেমন পাবেন। আজ কোথায় ও পুজো দিতে গেছিলেন নাকি? না না, পুজো দিতে যাইনি, আমি বাড়ি পুজো দিই, কিন্তু যেহেতু জয়েন্ট ফ্যামিলি, মানে জয়েন্ট ফ্যামিলি বলতে কখনো বুনু দেয় কখনো মা দেয়, সবাই পুজো দিতে পারে, এবার একটা বাড়িতে তো কতবার পুজো দেওয়া যায়, এই জন্য কেউ হয়তো যে আগে ওঠে বা যার আগে স্নান হয়ে যায় বা যে ফ্রি থাকে সে পুজো দিয়ে দেয়। তো আমি 1 দিন দিতে পারি, 2 দিন দিতে পারি না, 2 দিন দিতে পারি তো 3 দিন দিতে পারি না, আবার কিছুদিন ধরেই আমার পুজো দেওয়া হচ্ছে না কোনো না কোনো কারণবশত, যার জন্য। আর যেহেতু এক্সাম চলছে, অনেক সকালবেলা বেরিয়ে যায় আর ঢুকতে সন্ধ্যা হয়ে যায়, তো সেই কারণে তাই এখন প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না, মুড ফ্রেশ ছিল না, তাই জন্য একটুখানি পুজো দিলাম। আর শরীরটা প্রচন্ড খারাপ, কন্টিনিউয়াসলি বমি হয়ে যাচ্ছে, শরীর খারাপ, তো মনে হলো একটু পুজো দিলে একটু ঠিক কমবে, একটু ঠিক হবে, তাই সরি আমি তোমাকেও ভাবে বলিনি। সুরজিৎ চ্যাটার্জি, না না ঠিক আছে, আমি ডায়মন্ড থেকে দেখছি, আচ্ছা আচ্ছা, দিনাজপুর থেকে দেখছি, আচ্ছা আচ্ছা। সিদ্ধার্থ মলিক, ভালো আছো? হ্যাঁ এই চলছে। একদম ঠিক কথা, খুব সুন্দর লাগছে তোমায়। প্রিয়াঙ্কা ঢালি, প্রতিদিন সকালে প্রাণায়াম করো? একটা সত্যি কথা বলবো কি, আমি না মেডিটেশন করতে বসি, ঠিক আছে, যখনই করতে বসি মানে আমার আমার যখন ফোন আসে, পৃথিবীর কোনো কাজই আমাকে আটকাতে পারে না, মানে আমার যখন ফোন আসে মনে হয় যে আমার মানুষটা আমাকে ফোন করেছে, বা আমার আমার আমাকে যখন ফোন করছে তারা যদি মানে বিন্দু মাত্র জাস্ট কি করছে এটার জন্য শোনার জন্য ফোন করে, আমার মাথার মধ্যে ঘোরে কি যে এই না মনে হয় কোনো দরকারি কাজ জন্য ফোন করছে, হয়তো কোনো প্রবলেম পড়ে চাক্ষুনি আমাকে লাগবে। তো আমি যেই কাজেই ধ্যান দিতে চাই না কেন, ব্রেনটা আমার ওই দিকেই থাকে, ভাবছি মানে আমার ঠাকুর পুজো, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মেডিটেশন সবকিছু মানে নিজের সুখ শান্তির থেকেও ওই অপর মানুষের প্রতি টেনশনটা বেশি থাকে, যার জন্য আমি কাজের মধ্যে ধ্যান দিতে পারি না। তো সেই জন্য কোনো কিছুই আমি ওইভাবে অনেকবার মেডিটেশন করতে গেছি, অনেকবার সাইডে ফোন রেখে হনুমান চালিসা অন করে আমি ধ্যান দিতে চেয়েছি, কিন্তু আসে না, জানি না কেন। চিন্তা করা বন্ধ করো, টক দই খাও, আর শোনো কে কি করলো বা বললো এত ভেবো না, একদিন না খেলে সবাই খাওয়াতে আসবে, 65 দিন বাস্তব, সেটাই সেটাই সেটাই। আমি বাংলাদেশ থেকে বলছি, কেমন আছো তুমি? বাংলাদেশ বেড়াতে আসো,
আপু গো জোরে জোরে কথা বলো না, মানুষ জায়গায় যাবে, গ্রামের মানুষ সব জায়গায় যাবে। আমি এমনই, যদি এরকম ভাবে আমার কথা শুনতে অভ্যস্ত লাগে, ভালো লাগে, তো এইভাবে থাকবেন, না হলে লাইফ থেকে বেরিয়ে যাবেন। আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না, আমি ঘরে চেঞ্জ করব, বাইরে চেঞ্জ করব, সব জায়গায় নিজেকে পরিবর্তন করব, এত তো আমি কারোর ঠিকা নিয়ে বসে নেই। আজ এত দুর্বল লাগছে কেন? কিছুদিন ধরে, বিগত কিছুদিন ধরেই শরীর, প্লিজ ক্ষমা করে দেন। না না, এরকম কোনো বিষয় নেই, আমি কিছু বলিনি আপনাকে, আমি জাস্ট পড়লাম, পড়ে হাসলাম আপনার মেসেজটা দেখে। একটা কথা বলতে পারি দিদি? ইটস আয়ন। হ্যাঁ কেন নাই বলো। তোমার শরীরটা ভালো নেই মনে হচ্ছে। হ্যাঁ একটু খারাপ আর কি। আসলে একটুখানি স্ট্রেস ফ্রি হতে গেলে না একটুখানি ঘুরতে ফিরতে হয়, একটু বাড়ির বাইরে যেতে হয়, একটুখানি মানে সুখে থাকতে হয়। ওই যে কথায় আছে না যে যত্নে থাকলে 20 বছরের নারীও বুড়ি হয়ে যায়, আবার অযত্ন থাকলে 40 বছরের বুড়িও ছুরি হয়ে যায়। ঠিক ওই রকম একটা পজিশনেই আমি আছি। আর অ্যাকচুয়ালি আমি সারাদিন ঘরের মধ্যে থাকি, কোথাও বেরোনোর পারি না, কোনো বন্ধু বান্ধব নেই, কারোর সাথে একটু গল্প করতে পারি না, কথা বলতে পারি না, সারাটা দিন ঘরের মধ্যে থাকি। খুব বেশি হলে কলেজ গেলে, ওই যে কলেজ যাই, এক্সাম শেষ হয়, যে যখনই শেষ হয় তার পরের ট্রেন ধরে বাড়ি চলে আসি, মানে কোথাও দাঁড়াই না, একটু বসি না, ঠিক আছে, মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও ঘুরতে যায় না। যে কত মানুষ এদিক ওদিক যায়, ঘুরতে যায়, যে একটু বাড়ির পাশে কোথাও গিয়ে বসবো, কোথাও যাবো, একটু কোথাও গিয়ে একটু মাইন্ড ফ্রেশ করবো, ওরকম একটা বা সেই বিষয়টা থাকে না, যার জন্য স্ট্রেসফুল হয়ে গিয়ে শরীরটা একটু বেশি খারাপ করে। মানে সারাটা দিনে 4টে দেয়ালের মধ্যেই থাকতে হয়। খুব বেশি হলে পুকুর পাড় অব্দি হয়তো যাই, আমাদের এখানে বটতলা পুকুর পাড় অব্দি গিয়ে তাও জামা কাপড় কাচতে যাই, কেচে চলে আসি, ঘরের থেকে বেরোই না। আর খুব বেশি হলে বাজারে হয়তো বাজার করতে যাই, খুব দরকার হলে হয়তো পার্লারে একটু যাই আইব্রো করতে, ব্যাস চলে আসি। এছাড়া বেরোই না বলে বেশি আর কি প্রবলেম হয়। সাথে টক দইটা একটু বেশি করে খাও। আমি আমার সব থেকে, আমি একটা জিনিস আমি কন্টিনিউ প্রায় 15 থেকে 20 দিন মতন কন্টিনিউ প্রত্যেকদিন ডাবের জল খেয়েছিলাম না, তারপরে না আমার শরীরটা অনেকটা ইমপ্রুভ হয়েছিল আর কি। ডাব শেষ গাছের, এখন আর খেতে পারছি না, এখন আবার লাগে। আমি দেখেছি যে আমি ফলও খাই মোটামুটি, একটা অনেক কন্টিনিউ ফল খেয়েছি, ফল খেয়ে অতটা ডেভেলপ বা অতটা স্কিন গ্লো করে না যতটা ডাবের জল প্রত্যেকদিন খেয়ে। টানা 15 থেকে 10 দিন মতন আমি প্রায় 20 দিনের কাছাকাছি ডাবের জল খেয়েছি প্রত্যেকদিন, শরীরটা অনেকটা বেটার ছিল আমার। কলকাতায় কি থাকেন? আসলে আমি লাইভের মধ্যে এসে এত বকি, কারণ আমার বকা আমার নিজের মানুষজন পছন্দ করে না। আমি নাকি খুব বক 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 করি, আমি নাকি ভীষণ ঘন বকি, আমার কথায় নাকি মানুষ ইরিটেট ফিল করে, ঠিক আছে, অকওয়ার্ড ফিল করে, আমার ভয়েস শুনতে ইচ্ছা করে না, আমি আমি মানে আমাকে একটু প্রচন্ড পরিমাণে অসহ্য লাগে, যার জন্য আমি একটু বকার তো কাউকে লাগবে না, আমি বকতে ভীষণ পছন্দ করি। পার্সোনালি একজন বা দুজন বা সবার সাথে বকতে ভালো লাগে না। লাইভে আসবো, ক্যামেরা খুলবো, নিজের দিকে তাকিয়ে বক বক করবো, কে কোথাতে কমেন্ট কি করছে কি দেখছে অত দেখার টাইম নেই। চেঞ্জ করার জন্য কারোর প্রয়োজন কেন? যে যেমন আছে সেইভাবেই থাকে, অ্যাকসেপ্ট করতে আর কারোর কি আপত্তি হয়? সেটাই। কেন তোমার সোনার দোকানের কাজটা কি হলো? আমি অনেকদিন ছেড়ে দিয়েছি, 7-8 মাসের বেশি। আমার লাইভে এসে কেউ বাজে কমেন্ট করবে না, কাঁচা খিস্তে দিয়ে দেবো, ঠিক আছে? স্কিন গ্লো দেয়, স্কিন তো গ্লো দেয় তোমার সবসময়, ওরকম লাগে, ঠিক আছে? আমি স্কিনটা একদম বাজে, ঠিক আছে? আসলে আমি খাওয়া দাওয়া করি না, জল খাই না, রাতে ঘুমাই না, মানে আমি খুব বেশি হলে রাত 3:10-15 বা 3:40 নাগাদ ঘুমাই, সকাল 6টার সময় আবার উঠে মানে হয়তো চোখ বন্ধ করে দেখে ঘুম আসে না। আর ঘুমটা আমার আসে হয়তো খুব বেশি হলে 8:30-8টা থেকে 9টা-10টা অব্দি। এবার মানুষ ঘুমিয়ে থাকলে যে ঘুমায় এরকম কোনো বিষয় নেই, রাতেও ঘুমাই না, প্রায় বিগত অনেক রাত হয়ে গেছে। মানুষের 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন, আর আমি খুব বেশি হলে 2-3 ঘন্টা হয়তো মন দিয়ে ঘুমাই, বাকি হয়তো ফোন ধরে থাকি, ঘাটি, এরকমই করি। জল খাই না, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া করি না, লাস্ট কবে যে ঠিকঠাক ভাবে খেয়েছি তারও ঠিক নেই। যারা বকবক করে তাদের মন বেশি সুন্দর, এই জিনিসটা না কেউ বোঝে না, ঠিক আছে দিদি? ঠিক আছে, এটা কেউ বোঝে না যে যারা বকবক করে তাদের, আমরা না যারা চাপিয়ে রাখে তাদের মনে অনেক ঘটলা থাকে, আর আমরা বকবক করতে করতে সব বলে দিলাম না, মানুষ ওইটা না আর ধরে থাকে। মানে আমরা মানুষকে সব কথা শেয়ার করে ফেলি বা দুর্বল, আমরা ওই 10-12 জনের সাথে মন আটকে রেখে 10-12 জনের সাথে আমরা কথা বলতে পারি না। 1-2 জন থাকবে, তাদের সাথেই বকে ফায়ার করে দেবো, তারাই এভরিথিং থাকবে, তাদের কাছে সমস্ত কিছু শেয়ার করবো, ঠিক আছে? তাতেও মানে আমরা সরল সিধা বকবক করে বলে ফেলি বলে আমরা খারাপ।
আর যদি একটু চাপা স্বভাবের হয়, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারতাম, তাহলে হয়তো একটু চালাক চতুর হতে পারতাম। দিদি ভালো আছি, ভালো আছি। আপনার রাত্রে ঘুম করা মনে? হ্যাঁ হ্যাঁ, 7-8 ঘন্টা ঘুমাতে আছে, কারণ অ্যাটলিস্ট 5 ঘন্টা তো মানুষ ঘুমায়, আমার সেটাও ঘুমায় না। আমি 4টের দিকে হয়তো ঘুমাই, আবার ভোরবেলা একবার ঘুম ভাঙে, ঘুম ভেঙে আবার ফোন টোন কেটে তারপরে গিয়ে ঘুমাই। তোমার এফবি আইডি ঠিক আছে? আমার আইডি 2 মাস হতে গেল, সব বন্ধ। আমার সব ঠিক আছে, সত্যি কথা বলতে কি আমি অত না সবকিছু ঠিকঠাক থেকে কখনোই আমি ভিডিও করিনি, কারণ আমি কখনোই ফলোয়ার্স বাড়বে বা প্রচুর ভিউজ আসবে বা টাকা ইনকাম আসবে এই জিনিসটার জন্য আমি কখনো কোনোদিনও আমি সোশ্যাল মিডিয়া চালাই না। যেটা হয়েছে ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এটা অটোমেটিকলি হয়েছে। আমার আগের আইডিটা থাকলে আজকে অনেক দূর এগিয়ে যেতাম, কিন্তু জাস্ট ন্যাচারালি আমি করি। এবার আমি না মানি কন্টেন্ট, না মানি মনিটাইজেশন, না মানি স্ট্রাইক, না মানি কপিরাইট। আমার যখন যেটা মনে লাগে আমি সেটা দিয়ে দিই, ঠিক আছে? তোমার মনটা একদমই তাই, তোমার মনটা সুন্দর, কথা শুনেই বোঝা যাচ্ছে। তো সব আমি দিয়ে দিই না, দেখি এক গড়া দিয়ে আসে এটার জন্য কপিরাইট ইস্যু, এটার জন্য আমার সারা নোটিফিকেশন কপিরাইট ইস্যুতে ভর্তি থাকে, তারপরেও আমি গায়ে লাগে না। এমনি আমার সব প্রবলেম, কিন্তু মানুষ দেখি আমার থেকে কম ফলোয়ার্স, কম লাইক নেয় না, অনেক অনেক টাকা ইনকাম করে। জানি না আদৌ ওটা সত্যিকারের ইনকাম নাকি অ্যাজ এ থ্রু ভিউজ বাড়ানোর জন্য আবার নিজের গাড়ির থেকে টাকা দেয়। আমার হিউজ পরিমাণ ইনকাম আসে না, মোটামুটি একটা অ্যামাউন্ট ঢোকে, তাও 1-1.5 মাস 2 মাস পরে। হয়তো এর ভিতরে কোনো সেটিং আছে যেটা আমি জানি না, হয়তো এমন কোনো প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে পোস্ট করতে হয়। শুধু আমার হাওয়াই ভরেই আমার সোশ্যাল মিডিয়ায় ভিউজ বা এরকম চলে আসে। তার মধ্যে আমি আগে সোশ্যাল মিডিয়াতে তাও খুব যত্ন সহকারে ভালোবাসতাম। যেদিন থেকে আমার ভালোবাসার মানুষ মানে একটাই হয়ে গেছে, পৃথিবী এদিক ওদিক, হাওয়া বাতাস, মা বাবা, আত্মীয়জন, সবকিছুর পরে একটা মানে একজনের পরে সব চলে গেছে, সেদিন থেকে সোশ্যাল মিডিয়াটাও ডাউন হয়ে গেছে। মানে আমি যখন ইচ্ছা এতওয়ালা ফলোয়ার্স, 267K ফলোয়ার্স ওয়ালা আইডি আমি যখন তখন রিমুভ করে দিচ্ছি, যখন তখন ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, যখন তখন যাকে তাকে ব্লক করে দিচ্ছি, যখন তখন আজে বাজে জিনিস পোস্ট করে ফেলছি, যখন মানে মাথা ঠিক নেই, যখন তখন আমি হচ্ছে প্রোফাইল প্রফেশনাল মুড অফ করে দিই, সব যত আর্নিংস থাকে সব ঘুরে যায়, দিয়ে প্রোফাইল লক করে দিই, দিনে 3-4 বার করে করি, এরকম করে হয়ে যায়। ক্যাজুয়াল ভাবে নিয়ে নিই আমি সবকিছু, এই জন্য সস্তা হয়ে পড়ি ভীষণ, সোশ্যাল মিডিয়া হোক আর মানুষের কাছে। অনিয়ম এখন মানুষের জীবন, সেটা সো এটা নিয়ে বাঁচতেই হবে, সেটাই। আরে আজ আছি কাল নেই, এটাই বয়স, ঘুরবো ফিরবো। হ্যাঁ, ভদ্রতা, সভ্যতা, ম্যানার্স, ঠিক আছে, অল্প লোকের সীমিতর মাঝখান দিক দিয়ে এগুলো সত্যি ইনকাম নেই, এত ইয়ার্নিংস নেই এফবিতে। হ্যাঁ, অনেক মানুষ দেখে এই করে ওই করে। হ্যাঁ, হয়তো যদি ইউটিউবে মানুষ দাঁড়িয়ে যায় তাহলে হয়তো আর্নিংস আছে, কিন্তু ফেসবুক থেকে কখনোই এত আর্নিংস পাওয়া যায় না। আমি তো হাইস্টলি খুব বেশি হলে তো 20,000 টাকার মতন পেয়েছিলাম। সত্যি কথা বলতে কি, কারো ইনকাম কাউকে বলতে নেই মানে সোশ্যাল মিডিয়ার দিক থেকে, কিন্তু আমিও বলি না, কিন্তু পেয়েছি। ওরকম যেরকম মানুষ দেখায় খুব হিউজ পরিমাণ ইনকাম, এরকম কিছুই না, ঠিক আছে? এগুলো একটা টাইমের পর যদি আমি বলে থাকি, আমার এগুলো নিয়ে খুব মাথামাতি হতো, এখন না কোনো গায়ে লাগে না। আরো একটা বছর পর আরো গায়ে লাগবে না, যখন বিয়ে হয়ে যাবে, সংসার জীবনে ঢুকে যাব, তখন হয়তো রিলস করবো, ভালোবাসা মানুষ দিলে ফলোয়ার্স বাড়বে, ব্যাস ওই। এছাড়া এটা নিয়ে আমি খুব একটা বেশি করি না। ভালো লাগে যে এত ফলোয়ার্স আশেপাশের মধ্যে, এত ফলোয়ার্স বা এরকম এত লোকে চেনে, যেখানে যায় সেখানে লোক দেখে, যারা লজ্জায় কথা বলতে পারে না কিন্তু মেসেজ করে, বা অনেক মেয়েরাও বলে যে এক্সাম দিতে যাই, সব থেকে ভালো এক্সাম দিতে যাই। অনেক বন্ধুরা বলে তোকে না ইনস্টাগ্রামে দেখেছি, তোকে না রিলসে দেখি। এগুলো ভাল লাগে আর কি, যে মানুষ আমার রিলস দেখে, আদারওয়াইজ এছাড়া কিছু না। এরকম করবে না, আইডি নষ্ট হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ওই যে কথায় আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, ওরকম একটা বিষয়, ঠিক আছে? আসলে আমরা ভ্যালুটা ঠিক সঠিক জায়গায় দিতে পারি না বলে আমাদের এরকম অবস্থা হয়। এই যে এই যে এখন সোশ্যাল মিডিয়াটা আছে বলে আমি কদর দিচ্ছি না, যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবো হর একটা জিনিসই। ওই কথাই আছে যে মেসেজে রিপ্লাই দেয় না, পুরো একটা পাগল। শিবু সরকার, আচ্ছা, আমি লন্ডন থেকে দেখছি। আচ্ছা, ওই যে কথাই আছে, নিজেকে নুনের মতন তৈরি করুন, নিজেকে লবণের মতন তৈরি করুন। একটা খাবার, কেন বললাম, একটা খাবার আপনি যত সুন্দরই রান্না করুন না কেন, যত সুন্দরই রান্না করুন, যত দারুণ টেস্টি হোক, যত দারুণ স্মেল ব্রুক, যত সুন্দরই দেখতে ডিলিশিয়াস হোক না কেন, ওটাতে যদি নুন না থাকে তাহলে ওটা ভালো লাগবে না। তাই লবণের পরিমাণ বা নুনের পরিমাণ ঠিক ততটুকুই ব্যালেন্স রাখুন। যতটা অতিরিক্ত পড়ে গেলে খাবারটা নষ্ট হয়ে যায়, নোনতা হয়ে গিয়ে খেতে পারবেন না, জিভ পুরো মানে পুড়ে যাবে। আর ঠিক
এতটাও কম দেবেন না যেখানে স্বাদই পাওয়া যাবে না, ঠিক আছে? মানে একদম কোনো টেস্টই আসবে না, যত ভালোই সুন্দরই হোক না কেন। তো ঠিক জীবনটাও আর নিজেকেও সেই লবণের মতন তৈরি করুন, ঠিক আছে? খাবার বুঝে লবণ ফেলুন, নিজেকে লবণের মতন তৈরি। এই জিনিসগুলো বুঝি, কিন্তু না হয় না, যতই বলি না কেন এটা সম্ভব না। নিজেকে লবণ তৈরি করতে হবে, যেখানে ভ্যালু পাওয়া যাবে না সেখান থেকে বেরিয়ে আসতে হবে। খাবার নুন ছাড়া কেমন লাগে সেটা বুঝতে পারবে। আর দুনিয়ায় তো সবাই সবাইকে পেয়ে যায় না, কিন্তু যাকে যার জন্য ভগবান তৈরি করে তাকে পাঠায়। শুধু ভ্যালু দিতে পারলে থাকবে, না পারলে গেট আউট। আপনি এত দ্রুত কথা বলেন কিভাবে? আমার খুব শেখার ইচ্ছা। অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে ভীষণ ইচ্ছা ছিল যে আমি একদম প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি ডিফেন্স লাইনে যাব। আদারওয়াইজ আমার বাড়ির সবাই টুকটাক আর কি, সবাই এদিকে আছে। তারপরে আমার মাথায় গিয়ে ঢুকিয়েছে যে না, ঢোকা যাবে না। তারপরে ভীষণ খাটাখাটি করার পরে জীবনে একটু কষ্ট করে আমার কেটেছে, তো সেখান থেকে আমি আমার ওই যে একটা ডিফেন্স লাইনে যাব সেই জিনিসটা উঠে পড়েছে। অবভিয়াসলি মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো উচিত, না হলে সবাই তুচ্ছ মনে করে, সেটা বাবা মা হোক, বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক হোক। আর আপনাকে যেই পুরুষ যত ভালোই বাসুক না কেন, তুচ্ছ মনে করবে, ঠিক আছে? অহংকার করবে যে সে আপনাকে বিয়ে করছে, আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, একটা অহংকার থেকে যাবে। কিন্তু আমি মনে করি, মানে আমি যদি বলি, আমি যদি যখন ইনকাম করতাম, আমি আমার সামর্থ্য অনুযায়ী বেশি ইনকাম করতাম, আমার চলে যেত আর কি, চলে থেকে যেত। যখন ইনকাম করতাম না, আমি যখন যেটার দিকে চোখ ফেলতাম আমি কিনে ফেলতে পারতাম। খাওয়া দাওয়া, ঘোরাফেরাটা আমি কখনোই পারতাম না, কারণ আমাদের দোকানে কাজের চাপ থাকতো। মানে যখন যেটা লাগতো আমি সঙ্গে সঙ্গে কিনে ফেলতে পারতাম, টাকা পয়সার অভাব ছিল না। মানে আমি বহুত 1-1.5 বছর কাজ করে বহুত কিছু আমি জামা কাপড় দিয়ে হোক বা কাউকে হেল্প করার দিক থেকে হোক আমি টুকটাক করেছি। কিন্তু একটা টাইমে বুঝলাম না, মেয়েদের না ইনকামের থেকেও বেশি দরকার ভালো একটা জীবনসঙ্গী। ওই যে সারাটা দিন সকালবেলা সকাল 9টা থেকে রাত 9টা 10টা বা কোনো সিজন ওয়াইজ আমার যে 12টা 1টা অব্দি কাজ করতে হতো, ওই ইনকাম করে যখন মাস শেষে টাকাটা ঢুকতো ওটা হয়তো ভালো লাগতো, বাকি ওই দিন শেষে এসে যে কারোর সাথে কথা বলবো, গল্প করবো, ওই জিনিসটা আর ইচ্ছা হতো না। সারাদিন ফোন অ্যালাউ ছিল না, দোকানে কথা বলতে পারতাম না কারোর সাথে, ঠিক আছে? ওই একটা দিন, সপ্তাহে একটা দিন ছুটি, ওটাতে কলেজের কাজ মেটাবো, নিজের কাজ মেটাবো, না আদারওয়াইজ অন্য কাজ করবো, সেটাতে বুঝতে পারতাম না। তো ভাবতাম যে আমি ভাবি যে যেহেতু আমি টাকা ইনকামের আমার জিনিসটা আমার লাইফে চলে এসছে, আমার খুব কষ্ট লাগে যে এখন খুব মানে ম্যানেজ করে চালাতে হয়। কিন্তু আমি হ্যাপি যে ম্যানেজ করতে পারবো, তবেই না একটা মেয়ে হবো, তবেই না সাংসারিক মানুষ হবো। তো চলো ঠিক আছে, হয়তো এখনকার যা যুগ তাতে ম্যানেজ করা পসিবল হয় না, আর 2026 সালের এই বয়সের মেয়ে হয়ে তাও আদারওয়াইজ আদার্স মানুষদের সাথে থেকেও আমি আর কি যথেষ্ট ঠিকঠাক ভাবে চলার চেষ্টা করি। মানে এই যুগের মানুষ হিসেবে অনেকটাও মানে ইয়ে করে চলি। তারপরেও মনে হয় যে একটা মেয়ের ইনকামের থেকেও বেশি না একটা ভালো জীবন সঙ্গী দরকার। ডিপেন্ডস করে একটা ভালো জীবনসঙ্গী, লাইফ পার্টনার। 10 টাকা, 5 টাকা, 20 টাকা এখনকার দিন অনুযায়ী সামান্য অনুযায়ী ইনকাম করা, ব্যাস একটা সুন্দর টুকটাক ছোট্ট সংসার হবে, সুন্দর চলবে, খাওয়া দাওয়া করবো, টুকটাক ঘুরবো, ঠিক আছে? ঘোরার ইচ্ছা থাকলে টাকা পয়সা সেরকম প্রয়োজন না, মেন্টালিটির প্রয়োজন হয়, এরকম একটা বিষয়। তো একটা বিষয়। তারপরে ভেবেছিলাম যে ছটপট ছটপট করে কেন কথা বলি, যে আমি ভেবেছিলাম যে ওই যে কি জানি বলে, এয়ার হোস্টেস যাবো, এক গড়াতে বলবো। তারপরে তো পড়াশোনা তার করলাম না, মানে করেছি, মানে আর ইচ্ছা করেনি চাকরি বাকরি করার জন্য, এই জন্য আর করিনি। এখন খুব ইচ্ছা ছিল বিয়ে করার, জীবনের সবকিছু স্বাদ মিটে গিয়ে এখন ভেবেছিলাম যে বিয়ে করবো, ছোট সংসার করবো, ছোট্ট একটা সংসার হবে, সাংসারিক হবো, ওটা স্বাদও মিটে যাচ্ছে, কোনো কিছুই ভালো লাগছে না। আসলে শখের বয়সে শখ না পূরণ হলে না আর ভালো লাগে না। আমি যখন কথা বলেন, দ্রুত কথা বলাটা চুপ করে শুনি, আর না সত্যি অনেক ঘন বকি। লাইফে যদি কিছু না হয় তাহলে ভ্যান নিয়ে ইয়ে ডুগডুগি নিয়ে ইয়ে করতে বেরোবো, ওই ভাঙা টিন, ওগুলো বলে না, ভাঙা টিন, ওই টিন এক গড়াতে বকতে বকতে চলে যাবো, ওই কাজ করবো। আমার জীবন থেকে বলছি, মেয়ে মানুষ কোথাও খারাপ, তারপরেও ভালো তো আছে, সেটা অনেক কম। এক্স্যাক্টলি, প্রত্যেকটা মানুষ, ছেলে মেয়ে সবাই, ঠিক আছে? কোনো মানুষকে ভালোবাসবেন তার খারাপ দিক
দিকটা ভালোবাসবেন না, শুধুই ভালো দিকটা ভালোবাসবেন এরকম হয় না। হর একটা মানুষ হর একটা রকম হয়, ঠিক আছে? এক একজন এক এক রকমের মতন হয়, একদম কথাটা একদম রাইট, একদম। এক একটা মানুষ এক একজন এক একটা মানুষের মতন হয়। তো কাউকে কারোর সাথে তুলনা করতে নেই। তারপরেও আমি একরকমই, এবার সব থেকে বেশি ডিপেন্ড করে আপনার লাইফ পার্টনার কে হবে। আদারওয়াইজ ছোটদের কাছ থেকে জ্ঞান পাওয়া যায়, কিন্তু আপনার যে জীবন সঙ্গী সে আপনার থেকে বয়সে যদি বড় হয় 3-4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, তার দিকটা ভালো বিহেভিয়ার, তার দিকটা ভালো হওয়াটা বেশি প্রয়োজন। কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি, ছোটরা যা দেখে, যা শোনে, তাই বলে, তাই শেখে। আর আমার ক্ষেত্রেও সেম হয়। আমি আমার সামনের ব্যক্তিটা বা আমার থেকে যারা বড়, সে যেটা করে, সে যেটা বলে, সে যেটা কন্টিনিউসলি আমার সামনে করে, সেটা আমি ফট করে ক্যাচ করে ফেলি। তো একটা বিষয়, বিয়েটা তাহলে সেরেই ফেলো ম্যাডাম, কোনো কর্মই ছোট হয় না, একদম সেটাই। তো ওই রকম ছোটরা যেটা শোনে, বউ সেমো, বউ যত যাই হোক না কেন, তার হাজবেন্ড বা মা বাবা বা দাদা দিদি যেই হোক না কেন, বড়রা যেটা করে, বড়রা যেটা বলে, বড়দের দেখেই শেখে। বড়দের আর একটা বয়সের পর মানুষ কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে। তা আমি ঠকে শিখতে পারিনি, দেখে শিখেছি। একটা বিষয় যে জীবনে যত যাই হয়ে যাক না কেন, ওই সামনের মানুষজন ভালো হওয়া, মানে পাশের পার্টনারটা ভালো হওয়া উচিত। তোমার কথাগুলো শুনে মনে হয় আমার খুব হাসি পেলো। এই বিয়ে করার কথা শুনে তোমার তো বিয়ের সব মিটে গেছে, দেখলাম তোমারও মিটে গেছে। আচ্ছা আচ্ছা, প্লিজ এক্সপেক্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট আর্জেন্ট, বিভাস বৈত্য। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। সাথে তোমার ফেভারিট কি? আমার জীবনের ফেভারিট, আজকে কালকে সকালবেলা আমাকে একজন কথা জিজ্ঞাসা করেছে, আমি এই নাই, আমি বললাম তুমি এই, তুমি আমার ফেভারিট জিনিস বলতে কিছু নেই, যা আছে সেটা প্রকাশ করা যায় না। অপূর্ব সুন্দর তুমি। মেয়ে মানুষের কোনো পছন্দের বলে কোনো জিনিস হয় না। মেয়ে মানুষ যখন যেটা পায় সেটাকে তরলের মতো মানিয়ে নিতে হয়। যারা দামি জামা কাপড়, সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা সবকিছুতে কমফোর্টেবল বানিয়ে রাখতে চায়। তারা 10,000 টাকা শাড়িতেও কমফোর্টেবল মনে করে নিজেকে, আবার 1,000 টাকা দামি শাড়িতেও মনে করে, আবার 100 টাকা শাড়িতেও নিজেকে কমফোর্টেবল মনে করে। ঠিক আছে, মানিয়ে নেওয়া হ্যাবিটটা রাখা দরকার। কিন্তু তাই বলেই না যে সুযোগের সদ্ব্যবহার নিয়ে সে নরম দুর্বল বলে তাকে বারবার আঘাত দিতে থাকো। কারণ ওই নরম মাটি জমতে 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 একদিন শক্ত পাথর হয়ে যায়। ওই মাটির দলাটা ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে, এরকম শক্ত হয়ে যায়। তোমার কি বিএফ আছে? এই কথাটা আর্জেন্ট কথা, সারা দুনিয়ার লোকে জানে, মানে বিএফ আছে কি নেই সেটা। একদম তুমি কথাটা একদম ঠিক বলেছ। আমার আবার আমি হাবড়া থেকে দেখছিলাম। আচ্ছা আচ্ছা, চলো, আমার আবার কষ্ট হচ্ছে। ঠিক আছে, মানে একটু উল্টি উল্টি পাচ্ছে আর কি, ভীষণ প্রবলেম হয়। অনেকক্ষণ বকে ফেলেছি, অনেক রিল্যাক্স লাগছে, দম আটকে আসছিল। হয়তো অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতে গেলে কথায় কথায় হয়তো আমার কথা বাজে লাগে বলে গন্ডগোল পেতে চাই। আমার কারোর সাথে বনে না হয়তো, এই জন্য। দিদি আপনার বাড়ি কোথায়? বনগাঁ এই সাইডে। হয়তো লাইভে আছি, কেউ তো কিছু বলতে পারছে না, জাস্ট কমেন্টই করে যাচ্ছে, কমেন্ট পড়ে যাচ্ছি। তো তো এই জন্য লাইভে এসে বক বক করে ফ্রেশ হতে বেশি ভালো লাগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এক্সাম চলছে, ভালো করে যেন এক্সামটা পাস হই, ওই আশীর্বাদ করবেন, জীবনে যেন এগোতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই কামনা করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই। পরে আবার একদিন। তুমি এখন পাল্লায় থাকো না? না, পাল্লায় থাকি না তো কোথায় থাকি? বিয়ে হয়নি এখনো, বিয়ে হলে চলে যাবো শ্বশুর বাড়ি। আমি ঠকে শিখেছি বলে আজ পর্যন্ত কেউ আমার হয়নি। উল্টি আসছে কেন? আমরা কি নর্দমা? না, আমি বললাম না, আমি লাইভ শুরু হওয়ার আগেই বলেছি আমার শরীরটা একটু খারাপ, মানে হয়তো অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে। 3-4 দিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হচ্ছে না, সারাদিন খালি পেটে রয়েছি, আর গরমের মধ্যে জলও খাওয়া হচ্ছে না, ডিহাইড্রেট হয়ে গেছে বডি, সেই জন্য আর কি, মানে শরীরটা খারাপ আর কি। আর মানুষের নজরে নজরেই শেষ হয়ে গেলাম। গন্ডগোল অশান্তির চাপে মানুষ এত নজর দেয়, মানে আমার সুখে থাকাটা কেউ এতই পছন্দ করে না, মানুষের নজরে নজরেই অভিশাপে অভিশাপে বাজে হয়ে যাচ্ছে দেখতে, কি আর করবো। জীবনে যা করি তার হাফ পার্সেন্টও আমি ফেসবুকে দেখাই না, আর যেইটুকুনি দেখাই সেইটুকুনি এআই তে দেখাই।
তারপরে মানুষ এত ক্ষতি চায় আমাদের। এই তোমার ফেভারিট যে, তার কি ফেভারিট তুমি, এটাই অনেক বড় কথা। চলুন বাই, গুড নাইট।